আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ। কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন। বুধবার বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ইসির চিঠি। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারে মন্তব্য। নির্বাচনের সময় এলে যারা তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বললেন জামায়াতের আমির। ফেব্রুয়ারির নির্বাচন পেছালে গভীর সংকটে পড়বে দেশ মন্তব্য। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা। চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের 16 সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে আগামী 9 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর বলেছেন, পলাতক ওবায়দুল কাদের সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের 7 মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন আনিসুল হক, ডক্টর দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সুলাইমান সেলিম, তৌফিক ইলাহি চৌধুরী, সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার। জনাব হাসানুল হক ইনু, জনাব সালমান এফ রহমান, জনাব আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক, তাদের বিরুদ্ধে যেহেতু আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে এবং বিচার শুরু হয়েছে, আর বাকি যে কয়েকজন বাকি থাকলেন এখানে তাদের ব্যাপারে তদন্ত চলমান আছে। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। আদালত নিয়ে বিরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে তলব করলে সিনিয়র আইনজীবীদের সাথে নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো প্রসিডিং পেন্ডিং নেই। ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। একজন সাক্ষীর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো পলাতক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে করা মামলায় শুধুমাত্র আইনজীবীদের উপস্থিতিতে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক পরিস্থিতি ও চিকিৎসা বিষয়ে সবশেষ তথ্য জানতে যাচ্ছি শহীদুল্লাহ রাজুর কাছে। তিনি এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন। রাজু, আমাকে শুনতে পাচ্ছেন? রাজু, খালেদা জিয়ার অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সহ সার্বিক বিষয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। তারানা, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি এখনও অপরিবর্তিত আছে বলে তাদের দলীয় সূত্রে এবং চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার যে শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে তাকে বিদেশে নেওয়ার কথা। এ পর্যন্ত তাকে লন্ডনে নেওয়ার জন্য 5 বার কিন্তু তার যে পরিকল্পনা লন্ডনে নেওয়ার তারিখ কিন্তু পিছিয়ে গেছে 5 বারের মতো। এর আগে গত শুক্রবার কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়ে যাওয়ার পর জার্মান ভিত্তিক FAI এয়ারলাইন্সের একটি চার্টার্ড অ্যাম্বুলেন্স সেটাতে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেটি আগামীকাল সকাল 8টায় ছোলট নেওয়া ছিল, সেটিও কিন্তু বাতিল হয়ে গেছে এবং খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে নেওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ছে এবং আগে বিএনপির নেতাকর্মীরা এখানে এসে খালেদা জিয়ার জন্য দোয়া করতেন এবং তার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য আসতেন, কিন্তু তার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার শারীরিক অবস্থার কোনো উন্নতির কোনো তথ্য এখন পর্যন্ত দেননি এবং তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় তখন হয়তোবা তাকে বিদেশে নেওয়া হবে এবং তার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি কিন্তু এখন দেশে এসেছেন এবং আজকেও 2 বার তাকে হাসপাতালে দেখতে এসেছেন এবং এখানে ব্যাপক পরিমাণে নিরাপত্তা কর্মীরা রয়েছে এবং নিরাপত্তা রক্ষার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন এবং অল্প কিছু সংখ্যক, এখন রাত যেহেতু 11টারও বেশি, অল্প কিছু সংখ্যক বিএনপি সমর্থক তারা আছেন যে খালেদা জিয়ার সর্বশেষ কোনো তথ্য পাওয়া যায় কিনা বা সর্বশেষ পরিস্থিতি কি সেটি জানার জন্য। তবে চিকিৎসক দল যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি কোনো উন্নতি হয় তখন হয়তো বা পরবর্তীতে তাকে বিদেশে নেওয়া হতে পারে, কিন্তু আগামীকাল যে তার FA এভিয়েশন থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল আগামীকাল সকাল 8টায় এবং বুধবার তাকে লন্ডনে নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন স্থগিত হয়ে গেছে কারণ FAI যে এয়ারলাইন্সটি তাদের যে বরাদ্দকৃত স্লট যেটি ছিল সেটি বাতিলের আবেদন করছেন এবং এখন পুরোটাই নির্ভর করছে খালেদা জিয়ার যে চিকিৎসক দল তাদের সিদ্ধান্তের উপর, তারা কী ধরনের সিদ্ধান্ত দেয়। এখন পর্যন্ত তার অবস্থা আগের মতোই আছে এবং তিনি ICU-তেই আছেন এভার কেয়ার হাসপাতালে। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা ঘিরে কিছু মেডিকেল টার্ম বেশ আলোচনায়। আমাদের রিপোর্টার মাসরুর শাকিল এসব মেডিকেল টার্ম নিয়ে কথা বলেছেন ডাক্তার আব্দুল নূর তুষারের সাথে। এন্ডোস্কোপি হচ্ছে কোনো একটি ক্যামেরার মাধ্যমে শরীরের যে প্রাকৃতিক ছিদ্রপথ আছে তার মধ্যে দিয়ে একটি নলাকৃতি বস্তু প্রবেশ করিয়ে ভেতরের যে আকৃতি প্রকৃতি অবস্থা এগুলি পর্যবেক্ষণ করা। এন্ডোস্কোপির মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করা যায়, এন্ডোস্কোপির মাধ্যমে ছোটোখাটো চিকিৎসা দেওয়া যায় এবং আমি বললাম পাকস্থলী এবং ডিউডেনাম এবং অন্ননালীর এন্ডোস্কোপির কথা, এর বাইরেও কিন্তু এন্ডোস্কোপি হয়। আমাদের শ্বাসনালী দিয়েও একইভাবে এরকম ক্যামেরা এবং নল প্রবেশ করিয়ে দেওয়া যায়, আমাদের যে বায়ুপথ আছে সেখান দিয়ে এরকম প্রবেশ করানো যায়। তো শুধু একটা জায়গাতে যে এন্ডোস্কোপি হয় ব্যাপারটা সেটি নয় এবং এর মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করার বেশ কিছু প্রক্রিয়া আছে, সেটা করা সম্ভব। লাইফ সাপোর্ট কখন দেওয়া হয়? যদি কোনো ব্যক্তির এমন আশঙ্কাজনক স্বাস্থ্যের পরিস্থিতি হয় যখন তার শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না অথবা খুবই দুর্বলভাবে কাজ করছে, যেটা তার বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়, এরকম মনে করলে ডাক্তাররা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে রেস্ট দেওয়ার জন্য বা বিশ্রাম দেওয়ার জন্য লাইফ সাপোর্ট দেন। লাইফ সাপোর্ট মানে হচ্ছে জীবনকে সহায়তা করা হয়। লাইফ সাপোর্ট মানে কোনো মৃত ব্যক্তিকে বাঁচিয়ে রাখা না। লাইফ সাপোর্ট মানে হচ্ছে জীবিত ব্যক্তির
গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম দিয়ে তাদেরকে সেরে ওঠার জন্য সহায়তা করা। কেউ যদি শ্বাস নিতে না পারে তাহলে তাকে শ্বাস প্রশ্বাসে সহায়তা করার জন্য ভেন্টিলেশনে দেওয়া হয়, যেখানে কৃত্রিমভাবে তার ফুসফুসের মধ্যে অক্সিজেন প্রবেশ করানো হয় এবং তার এই শ্বাস প্রশ্বাসের বিষয়টিকে নিয়ন্ত্রণ করানো হয়। তার অবস্থা যে আশঙ্কাজনক সেটা তো আইসিইউতে থাকার মধ্যে দিয়েই, এই নিবিড় পরিচর্যা এবং ভেন্টিলেশন এবং লাইফ সাপোর্টে থাকার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। কিন্তু যেসব গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবগুলি মিথ্যা। কেউ মরে গেলে তাকে লাইফ সাপোর্টে দিয়ে দিনের পর দিন রাখা যায় না, এবং যদি লাইফ সাপোর্ট দেয়া হয় তাহলে লাইফ সাপোর্ট দেয়া মানেই কৃত্রিমভাবে কাউকে বছর পর বছর বাঁচিয়ে রাখার বিষয়টা ঠিক নয়। মাশরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তফসিলের বক্তব্য রেকর্ড করতে কমিশন বুধবার বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ডেকেছে। অতীতে বক্তব্য রেকর্ডের দিনই তফসিল ঘোষণার প্রচলন রয়েছে। নাজিব বেগের রিপোর্ট। প্রবাসীদের ভোটের আওতায় আনা সহ নানা চ্যালেঞ্জ থাকলেও সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকাংশেই সেরেছে নাসিরউদ্দিন কমিশন। একই দিনে গণভোট করার সিদ্ধান্তে ভোটের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। বুধবার তফসিলের বিষয়টি জানাতে রাষ্ট্রপতির সাথে দেখা করবে কমিশন। তফসিলের ঘোষণা রেকর্ড করতে বিটিভি ও বেতারকে চিঠি দেয়া হয়েছে। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। তিনি জানান, সিইসির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে যথাযথ সহায়তা করতে চেয়েছে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার সকালে কমিশনের সাথে বৈঠক করেন জামাতের 6 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়নি। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। তবে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই জামায়াতের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে দেশে নানা ষড়যন্ত্র চলছে। রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কেবল নির্বাচিত সরকার। শুধু বিশেষ একজন ভালো, বাকি সব খারাপ। 5ই আগস্টের পরও সে ধারণার পরিবর্তন হয়নি। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। এ নিয়ে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার থেকে ধারাবাহিকভাবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে সোমবার সকালে আলোচনার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে আলোচনা লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম বছরেই 50 লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা তুলে ধরে এসব পরিকল্পনা বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রয়োজনের কথা বলেন তিনি। ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন করছে, শাটডাউন করছে, কলাপস করছে। এই অস্বাভাবিক ব্যাপারটা এইভাবে চলতে পারে না। এই অস্বাভাবিক ব্যাপার যদি পরিবর্তন করে স্বাভাবিকভাবে দেশকে নিয়ে আসতে হয়, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নেই এবং নেই। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা। বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে।
কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। গণতন্ত্রের জন্য যে কোনো নেতিবাচক ধারার পরিবর্তনের কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখেছি গত 16 বছর ধরে। দুঃখজনকভাবে হলো 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, একজন বিশেষ কেউ ভালো বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। এটির পরিবর্তন হতে হবে। তারেক রহমান বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ প্রতিটি খাতে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। যারা নির্বাচনের সময় এলে তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে 8 দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। এদিকে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে জামাত সহ সমমনা 8 দল। রিয়াজ ইসলামের রিপোর্ট। খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামী সহ আন্দোলনরত 8 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন খেলাফত মজলিসের মহাসচিব, জানান দলের পরবর্তী কর্মসূচি। নির্বাচনে যাতে জয়লাভ করে গণভোটে এবং গণভোটে যাতে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত হয়, তো হার পক্ষে ভোটদান করে এই জন্য আমরা ক্যাম্পেইন ব্যবহার করবো সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী এই মাস ভরে আমাদের এটা চলবে। 16ই ডিসেম্বর বিজয় দিবসকে আমরা পালন করব। জামায়াতকে নিয়ে বিএনপি ও এনসিপির মন্তব্য নিয়ে কথা বলেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। যারা আসলে তাদের দলীয় পর্যায়ের সংগঠনের ভিতরে বাহিনী ধর্ম অনুসরণ করুক বা না করুক, নির্বাচন গনিয়ে আসলে ধর্মীয় ইস্যুগুলোকে নির্বাচনের সুবিধা আদায়ের জন্য ব্যবহার করে। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে 8 দেশের দূতদের সাথে বৈঠক করেন জামায়াতের আমির। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আর আমরা ইলেকশন পিছানোর কোনো সুযোগ আছে মনে করি না, উচিত নয় মনে করি। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সারা দেশে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেবে 8 দল। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির জোট সঙ্গীদের কেউ কেউ বলছেন, আলাপ আলোচনা না করে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তারা অসন্তুষ্ট। জোট সঙ্গীদের দীর্ঘদিনের অবদানকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তারা বলছেন, একা চলতে চাইলে বিপদে পড়বে বিএনপি। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এবারই প্রথম তফসিল ঘোষণার আগে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে 63টি আসন জোট সঙ্গীদের জন্য ফাঁকা রাখা হয়েছিল বলে মনে করছিল দলটির দীর্ঘদিনের সঙ্গীরা। বিএনপির মহাসচিব দ্বিতীয় ধাপে ফাঁকা থাকা আসনগুলোর মধ্যে আরও 36টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর অসন্তোষ প্রকাশ করে দলটির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, শরিকদের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, 272টি আসনে মনোনয়ন ঘোষণায় তার বরখেলাপ করা হয়েছে। দীর্ঘ 20 বছরের আন্দোলন সংগ্রামের যারা শ্রদ্ধা, সম্মান, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তাদের সাথে পথ চলার কোনো সুযোগ কারণ আছে বলে লেবার পার্টি মনে করে না। আমাদের সাথে যে আচরণ করেছে এরকম বেশ কিছু শরিক দলের সাথেও করা হয়েছে। বিএনপির এটা একটা মজ্জাগত একটা চরিত্রে পরিণত হয়েছে যে শরিক দলগুলোকে কাজে লাগানো আর কাজ শেষ হয়ে গেলে নির্বাচনের সময় আসলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া। বন্ধুহীন পথের দিকেই তারা এগিয়ে যাচ্ছে, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য শুভকর হবে বলে আমি মনে করি। জোট সঙ্গীরা বলছেন, বিএনপি একা চলতে চাইলে তা প্রকাশ্যে বলে দেওয়া উচিত। আপনি এককভাবে যদি সবই হয়ে থাকেন তাহলে তো আপনার কারো দরকার নেই, তাহলে জোটের কথা বলেন কেন? আপনারা একা করেন,
একা নির্বাচন আমাদের কারো প্রয়োজন নাই, আমরা একা একাই করব, আমরা 250-300 আসনেই বিজয়ী হব, আমরা আমাদের মতো করেন। আপনাদের হেডান থাকলে তো আপনারা করতেন, তাহলে জোটের কথা তো আপনার বলার প্রয়োজন ছিল না। এই যে 20টা বছরের শ্রম ঘাম, আমাদের যে আন্দোলন সংগ্রামকে আপনারা যে অবজ্ঞা জানালেন, এর বিচার আল্লাহ আপনাদের করবে। দুর্দিনে যে দলগুলো ঝুঁকি নিয়ে সঙ্গে ছিল তাদের সাথে আলোচনা না করে বিএনপি অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন এই জোট সঙ্গীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। প্রধান উপদেষ্টা হিসেবে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির সাবেক নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারকে মুখপাত্র করে জোটের ঘোষণা দেয়া হয়। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নির্বাচন কমিশনের নিবন্ধিত 6 এবং অনিবন্ধিত 12 সব মিলিয়ে 18টি দল নিয়ে রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। রাজধানীতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা দেওয়া হয়। রাজনৈতিক হয়রানি বন্ধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ নানা দাবি তাদের। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে, কিন্তু কথা বললে পরে বিপদে পড়েছে। এই বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা বললেন মন খুলে কথা করেন। আমি মন খুলে কথা বলে নাই, একটু কথা বলছিলাম, বাস আমার বিদেশ যাওয়া বন্ধ। কোনো দলকে বা একাধিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেই নির্বাচন টিকসই হবে না, সেটা ক্ষণস্থায়ী হবে। অতীতের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হওয়ার বিষয়টি পরিস্থিতির উপর ভিত্তি করে নির্ধারিত হতে পারে বলেও জানানো হয়। অনেক সময় নমিনেশন প্রসেসের পরেও কিন্তু জোট হয়, সুতরাং দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন। আমি এটার উপর কোনো কমিটমেন্ট দিতে চাই না, ইয়েস বা নো বলতে চাই না। অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাদের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। টাকা এবং পেশি শক্তির কবল থেকে নির্বাচন প্রক্রিয়াকে বের করতে না পারলে আবারও ধনী লোকদের ক্লাব হবে জাতীয় সংসদ, এমন আশঙ্কার কথা জানিয়েছেন অধ্যাপক রেহমান সোবহান। গণতন্ত্র এবং উন্নয়ন শিরোনামে ওই আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, 5 আগস্টের পর সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, তবে দলের মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু হয়নি। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর বার্ষিক সম্মেলনে সমাপনী অধিবেশন। পর্যটন কর্পোরেশন ভবন মিলনায়তনে অনুষ্ঠানে আলোচকদের সবাই অর্থনীতিবিদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিআইডিএস এর সাবেক মহাপরিচালক কে.এস. মুর্শিদ এবং গবেষক ডক্টর সুলতান হাফিজ সহপাঠী। সবাই আবার অধ্যাপক রেহমান সোবহানের ছাত্র। আলোচনার মধ্যমণি রেহমান সোবহান জানালেন, 91 সালে তত্ত্বাবধায়ক সরকারে থাকাকালীন সময়ে তিনিও আজকের আলোচনার বিষয় গণতন্ত্র এবং উন্নয়ন বিষয়ে বক্তব্য দিয়েছিলেন। No democracy is actually safe today, and even in Europe now you are going to see populist leaders with quasi-fascist tendencies getting elected to office, and you will have to live with that process. So the history of democracy is not the history of democracy is not something that we have to look back on with great confidence. And what we can make of it now will really depend on what lessons we have learned from our 52 years of quasi-democracy. গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলেন ব্যাখ্যা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমি যদি জানি যে আমার পুলিশকে আমি যাই বলবো সে তাই করবে, আমি যদি জানি যে আমার সিভিল সার্ভিসকে আমি যাই করবো আমি তাই করবে, আমি যদি জানি যে আমার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে বা যারা আমার পক্ষ হয়ে কাজ করছে তারা আমার বিরুদ্ধে কিছু বলবে না, বরং আমি যেটাই করি না কেন সেটাকে সমর্থন করবে, এই মানসিকতা যদি জন্মায় কারণ সে এখন আর হতে বাধ্য। আমরাই কিন্তু সৃষ্টি করছি। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। 2 দিনের সম্মেলনের উদ্বোধনী এবং সমাপনী পর্ব সঞ্চালনা করেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর কে.এম. এনামুল হক। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
কাগজে কলমে পৌষ না এলেও তীব্র শীতে স্থবিরতা নেমেছে উত্তরের জনপদে। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোগ শোক ও জনদুর্ভোগ। কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত প্রান্তিক জনপদ অষ্টমীর চরের স্বস্তি ও উষ্ণতার বার্তা দিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল বিতরণ করেছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমন উদ্যোগে সাধুবাদ জানানোর পাশাপাশি চরাঞ্চলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। রাজধানীর মৃদু শীত নাগরিক জীবনে উৎসব আর উদযাপনের উপলক্ষ হলেও উত্তরের জনপদ কুড়িগ্রামের শীতে হাড়ে কাঁপন ধরায়। দিনপঞ্জিতে পৌষের আগমন এখনো বাকি থাকলেও ব্রহ্মপুত্র অধ্যুষিত চিলমারি ও প্রান্তিক চরাঞ্চলে তাপমাত্রা নামে 10 ডিগ্রির নিচে। নদী পেরিয়ে বিচ্ছিন্ন জনপদ অষ্টমীর চর। দারিদ্রতা, প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত এখানকার জীবন জীবিকা। জেকে বসা শীতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে শীতজনিত রোগের প্রাদুর্ভাব। সুবিধাবঞ্চিত জনপদে স্বস্তি ফেরাতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিনামূল্য চিকিৎসা ও ওষুধ প্রদানের পাশাপাশি কম্বল বিতরণ করা হয়েছে। এসে ওষুধ পানি দিছে, কম্বল দিছে, আমরা নিচে শান্তি হয়েছি, তারপরে আল্লাহ জানি শান্তি করে। কম্বল পাইছি, যার দিন আমরা খুশি হয়েছি, যে দিছে তার জন্য আল্লাহ আরো দিবার দেয়। দোয়া করি আপনারা আল্লাহ বাঁচা রাখুক। চরের মধ্যে ওষুধ পানির খুব পাওয়া জোগাড়। কম্বল টম্বল পাইছি, ওষুধ পাইছি, শীত বস্ত্র এবং ওষুধ পেয়েছি, এতে আমরা খুবই অত্যন্ত খুশি, খুবই সন্তুষ্ট হয়েছি। ওনারা জানি আরো আগামীবার দিতে পারে। ওষুধ পাইছি, কম্বল পাইছি, যারের পক্ষে একটু আরাম পাইছি, কম্বল পাইছি, ওষুধ পাইছি, এইটাই আমার খুশি। আর্থমানবতার সেবায় নিরলস প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে, তাহলে আমাদের এই প্রত্যন্ত চরের অধিবাসীরা কিছুটা হলে উপকৃত হবেন। এত দুর্গম যে আমাদের নৌকাপথে আসতেই 5.5 ঘন্টার মতো লেগেছে। এই চরবাসীর এই দুর্দশা দেখে নিজেদের কাছে আসলেই খারাপ লাগে। যদি আমাদের পাশাপাশি আরও কোনো সংস্থা এগিয়ে আসে তাহলে এই চরবাসীর জন্য বিশাল উপকার হবে। দেশের টেকসই উন্নয়নে প্রান্তিক জনপদে মৌলিক চাহিদা নিশ্চিতের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। জাপানের উত্তর উপকূলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সোমবার রাত 11:15টায় এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর দেশটির উপকূলে 10 ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জাপান উপকূলের 44 কিলোমিটার দূরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের 33 মাইল গভীরে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জুলাই আন্দোলনে সরকার পতনের পর পুরো অর্থ বছরে অর্থনীতির হালনাগাদ তথ্য উপাত্ত তুলে ধরে রিপোর্ট প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি। এনইসি সম্মেলন কক্ষে রিপোর্টটি নিয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহ, ডক্টর মুস্তাফিজুর রহমান এবং ডক্টর জাহিদ হোসেন। সরকারের অবস্থান তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান, পরিকল্পনা সচিব এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, যথাসময়ে নির্বাচন আয়োজন করতে না পারার কোনো কারণ নেই। সরকার নির্বাচন করার সময়ের জন্য বাধ্য ছিল না, তবুও গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে নির্বাচনের সময় ঘোষণা করেছে সরকার। মন্ত্রণালয়ের 1 বছরের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদাবাজি হয়। আমরা কিন্তু এই নিয়ে বেঁচে আছি। আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেওস, এদিকে পার্টিতে মারামারি হচ্ছে, কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়ে ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। যে এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে, সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো? পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি আরেকদিকে। এই সরকার তো বলেই দিচ্ছে, আমাদেরকে কেউ গলা ধাক্কা দিয়ে বলছে না ইলেকশন দিতে হবে তোমাকে 1-1.5 বছরের মধ্যে। যখন এই সরকার আসে তখন এরকম কোনো শর্ত ছিল? কোনো শর্ত ছিল না। আমরাই বললাম যে ভাই ইলেকশন হবে। এখন সেই ইলেকশনের পরিপ্রেক্ষিতে যদি পলিটিক্যাল পার্টির দৌড়াদৌড়ি শুরু হয়, সেটা তো সরকার গিয়ে ইন্টারফেয়ার করতে পারে না। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যার পর মেয়ের স্কুলের ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান ওই বাসার গৃহকর্মী। 4 দিন আগে তিনি বাসাটিতে কাজ শুরু করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ানকে হেফাজতে নিয়েছে পুলিশ। শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ করতে বিদ্যমান আইন ও নীতিমালা সংশোধন প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে শিশুশ্রম সম্পর্কিত আইন ও নীতিমালা শক্তিশালীকরণে প্রস্তাবিত নীতি শেয়ারিং অনুষ্ঠানে তারা বলেছেন, শ্রম আইন সংশোধনের পরেও ওই সব শিশুদের 99% আইনি বিধিনিষেধের বাইরে রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আবারও আইন ও নীতিমালা সংশোধন করতে হবে। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে এডুকো বাংলাদেশ ও চাইল্ড লেবার এলিমিনেশন প্ল্যাটফর্ম। এডুকো বাংলাদেশের ব্যবস্থাপক আফজাল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রস্তাবনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভুইয়া। বক্তৃতা করেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক AKM আশরাফ উদ্দিন, চাইল্ড লেবার মনিটরিং কাউন্সিলের কো-চেয়ার অ্যাডভোকেট সালমা আলী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনের বিরুদ্ধে 9ই ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনের নির্দেশ, কড়া নিরাপত্তায় আসামিদের ট্রাইব্যুনালে হাজির। বেগম খালেদা জিয়াকে দীর্ঘ বিমান যাত্রায় উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড, শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণায় প্রস্তুত নির্বাচন কমিশন, বুধবার বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে ইসির চিঠি। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে নানা ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান, নির্বাচিত সরকারই জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারে মন্তব্য। নির্বাচনের সময় এলে যারা তসবিহ হাতে ঘোরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বললেন জামায়াতের আমির, ফেব্রুয়ারি নির্বাচন পেছালে গভীর সংকটে পড়বে দেশ মন্তব্য। এবং কুড়িগ্রামের অষ্টমীর চরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের কম্বল বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা, চরাঞ্চলের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।